নিউমেরিক্যাল অ্যানালিসিসের ফার্স্ট যে পোর্শনটা আমি স্টার্ট করি সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, ফাইনাইট ডিফারেন্স অপারেটর ব্যাপারটা আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। যেমন ফার্স্ট অফ অল আমাদের ইন্টারপোলেশন করতে, ইন্টারপোলেশন বা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল সেগুলো বার করার সময় আমাদের ফরওয়ার্ড ইন্টারপোলেশন, নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, তারপর সেন্ট্রাল ইন্টারপোলেশন, এগুলো সমস্ত কিছু করতে আমাদের কিন্তু ফাইনাইট ডিফারেন্স অপারেটরের কাজে লাগবে। তারপর সেই ইন্টারপোলেটিং পলিনোমিয়াল গুলোকে নিয়ে যখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন, তখনও কিন্তু কাজে লাগবে। তবে নিউমেরিক্যাল অ্যানালিসিসটা আমরা কেন করে থাকি সেটাও একবার একটু জানার দরকার। নিউমেরিক্যাল অ্যানালিসিস হচ্ছে আমরা রিয়েলের ক্ষেত্রে কি করেছি, রিয়েলের ক্ষেত্রে বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করেছি বা লিনিয়ার অ্যালজেব্রা বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছি, সবকিছুই করা হয়েছে। কিন্তু আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করি, ধর একটা কোনো ক্ষেত্রে আমাদের একটা y ইকুয়ালস টু এফ এক্স, জাস্ট একটা কনসেপ্ট বলা আছে y ইকুয়ালস টু এফ এক্স টাইপের একটা ফাংশন হবে। সেক্ষেত্রে কয়েকটা পয়েন্টে ধর এফ অফ এক্স জিরো ইকুয়ালস টু ওয়াই জিরো দেওয়া আছে, এফ অফ এক্স ওয়ান ইকুয়ালস টু ওয়াই ওয়ান, এরকম এটা টাইপের লিখবো? দেওয়া আছে। না, এখন লিখতে হবে না, এই জিনিসগুলো জাস্ট বুঝে না, আমি ওখানে লেখাচ্ছি পরে। এরকম টাইপের দেওয়া আছে, কিন্তু ফাংশনটার যে এক্সাক্ট এক্সপ্রেশনটা কি, তার অ্যানালিটিক্যাল ফর্মটা কি, সেটা এফ এক্সটা কি এক্স স্কোয়ার নাকি লগ এক্স প্লাস থ্রি, যা খুশি সেগুলো কিন্তু কিচ্ছু দেওয়া নেই। জাস্ট কিছু পয়েন্টে, কিছু জাস্ট স্পেসিফিক পয়েন্টে তার ভ্যালুটা কত সেটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা পুরোপুরি ফাংশনটাকে এক্স্যাক্টলি অ্যাপ্রক্সিমেট করতে পারছি না, এক্স্যাক্টলি ভ্যালুটা কি হবে সেটা বলতে পারছি না, কারণ সেটা দেওয়াও নেই। তখন আমরা কি করব, অথচ আমাকে বার করতে বলেছে সামথিং এফ অফ ধর কোন একটা পি, কত একটা পয়েন্টে এফ অফ পিটা বার করতে বলেছে, যেটা এই এক্স জিরো বা এক্স ওয়ান এর মধ্যে কেউ নয়, এক্স জিরো বা এক্স ওয়ান এর মধ্যে কেউ নয়। তো সেক্ষেত্রে আমরা যদি এফ এর ফর্মটা না জানি, তাহলে কোথায় বসাবো পিটাকে, এক্স এর জায়গায় বসি তবে তো পাবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, ফাংশনটাকে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করবো, ফাংশনটা একটা অ্যাপ্রক্সিমেট ফর্ম বের করবো। এমন ভাবে বের করবো যাতে করে ধর এফ এক্সটাকে আমি ধর ফাই এক্স দিয়ে অ্যাপ্রক্সিমেট করছি, যেটা আমাদের কাছে জানা একটা ফাংশন, এবং সেক্ষেত্রে এফ এক্স আই ইকুয়ালস টু ফাই এক্স আই হয়। অর্থাৎ এই যে পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোতে এফ এক্স এর যা ভ্যালু, এফ এক্স ওয়ান এর যা ভ্যালু, ফাই এক্স জিরোর ভ্যালুও তাই হয়, ফাই এক্স ওয়ান এর ভ্যালুও তাই হয়, সেরকমই হয়। সেই ফাই দিয়ে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেট করলাম। এই ব্যাপারটা হচ্ছে নিউমেরিক্যালের মাধ্যমে করবো, এক্সাক্ট ভ্যালু নয়, এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বার করছে একটা। এবং এই যে পয়েন্টটা দিয়ে, যে ফাংশনটা দিয়ে আমরা করবো, সেটাকে বলবো আমরা ইন্টারপোলেটিং পলিনোমিয়াল। সেরকম ভাবেই আমাদের ধর কোন একটা ইকুয়েশন রয়েছে, আমাদের যদি এখন একটা লিনিয়ার ইকুয়েশন থাকে, টু এক্স প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো, এটা লিনিয়ার ইকুয়েশন রয়েছে। তো সেটাকে আমরা অবভিয়াসলি এক্স ইকুয়ালস টু কত অ্যালজেব্রাইক মেথডেই সলভ করে ফেলতে পারবো, -3/2। কিংবা যদি আমাকে এখন এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স বা টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু ইজ ইকুয়ালস টু জিরো, এরকম টাইপের থাকে, তাকেও আমরা, এটাও একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন, এটাও একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন, এটাকেও আমরা কিন্তু সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, ইউজিং মিডল টার্ম ফ্যাক্টর অথবা সিধু আচার্য রুল দিয়ে আমরা করে ফেলতে পারবো। তারপর যদি এটা কোয়াড্রেটিক ইকুয়েশন যেমন, সেরকম যদি কিউবিক ইকুয়েশন থাকে আমরা কার্ডেন মেথড দিয়ে সলভ করতে পারবো। বাই কোয়াড্রেটিক থাকলে সেটা আমরা তো ফেরারিস মেথড দিয়ে সলভ করতে পারবো। এরকম ভাবে চলছে অ্যালজেব্রিক ইকুয়েশন গুলোর ক্ষেত্রে। কিন্তু আমাদের যদি এখন ইকুয়েশনের মধ্যে এরকম টাইপের থাকে, এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস ফাইভ লগ এক্স ইকুয়ালস টু জিরো, এই ধরনের সব যদি মিক্সড আপ করে থাকে, এগুলোকে বলা হয় ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। যেগুলো সিম্পলি পলিনোমিয়াল ফর্মে রয়েছে এগুলো হচ্ছে অ্যালজেব্রাইক ইকুয়েশন, এন্ড এক্স স্কোয়ার টেন এক্স ফাইভ লগ এক্স এগুলো হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন গুলো কিন্তু সলভ করার জন্য স্পেসিফিক কোনো মেথড আমাদের কাছে নেই, কোনো মেথড কিন্তু নেই। তখন আমরা তার অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করব ইউজিং নিউমেরিক্যাল অ্যানালিসিস। নিউমেরিক্যাল অ্যানালিসিস দিয়ে অ্যাপ্রক্সিমেট সলিউশন বার করব। ঠিক আছে, এই যে পলিনোমিয়ালটাকে অ্যাপ্রক্সিমেট করলাম, এর জন্য আমাদের কাছে রুল থাকবে, নিউটনস ডিভাইডেড ডিফারেন্স থাকবে, নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন, সেন্ট্রাল ইন্টারপোলেশন, তারপর ওদিকে ল্যাগ্রাঞ্জেস ইন্টারপোলেশন দিয়ে আমরা করব এই পলিনোমিয়ালটাকে অ্যাপ্রক্সিমেশন। আর এই যে অ্যাপ্রক্সিমেট সলিউশন গুলো আমরা ইকুয়েশনের বার করব, সেগুলোর জন্য আমাদের রয়েছে তোর বাইসেকশন মেথড, নিউটন র্যাপসন মেথড, তারপর রেগুলার ফার্স্ট মেথড, ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, বিভিন্ন ধরনের মেথড সেখানে আমাদের রয়েছে।
অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ দি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা যে কোনো ইকুয়েশন বার করার জন্য। তারপর যেমন ধর কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যাট্রিক্সের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্ট গুলো আমরা সাধারণত 1, 5 এই সমস্ত ধরনের ইন্টিজার ভ্যালু বা খুব সিম্পল ভ্যালু নিয়ে করেছি। কিন্তু সেখানে যদি এখন বলে ম্যাট্রিক্সের ভিতর 1.059286 এই ধরনের এলিমেন্ট গুলো থাকে, সেক্ষেত্রে আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ইনভার্স বার করতে পারি। তারপর ম্যাট্রিক্সটাকে একটা আপার ট্রায়াঙ্গুলার একটা লোয়ার ট্রায়াঙ্গুলারের সাম আকারে লিখতে পারি, বিভিন্ন কিছু করা যায়, ঠিক আছে। কিন্তু তার জন্য কিন্তু আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিসের সাহায্য নিতে হবে, কারণ সেখানে একটা অ্যাপ্রক্সিমেশনের ব্যাপার থেকেই যাচ্ছে, ঠিক আছে। তার জন্য বিভিন্ন মেথড রয়েছে, গস সাইডেল মেথড রয়েছে, গস জর্ডান মেথড রয়েছে, এলইউ ডিকম্পোজিশন মেথড রয়েছে, ঠিক আছে, পাওয়ার মেথড রয়েছে, বিভিন্ন ধরনের মেথড রয়েছে। তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন ধর, ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সলভ করবার জন্য নিউমেরিক্যালি যদি সলভ করতে হয় তার জন্য বিভিন্ন মেথড রয়েছে, অয়লার মেথড রয়েছে, মডিফাইড অয়লার মেথড রয়েছে, তারপর সিম্পসন রয়েছে, বল না, RK4 মেথড, ঠিক আছে, RK4 মেথড। তারপর রয়েছে হচ্ছে তোর ইয়ের জন্য যদি বলি, RK2 মেথডও আছে, RK4 মেথডও আছে। এটা গেল ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরকম ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আমরা করতে পারি, ইন্টিগ্রেশনের জন্য নিউমেরিক্যাল সলিউশন বার করার জন্য সিম্পসন 1/3 রুল রয়েছে, তারপর 3/8 রুল রয়েছে, ট্রাপিজয়েডাল রুল রয়েছে, এগুলো সব কিন্তু ইন্টিগ্রেশনকে নিউমেরিক্যালি করার জন্য। এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশন আমরা পাবো। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে নিউমেরিক্যাল অ্যানালিসিস করতে হবে। তাহলে কি কি নিউমেরিক্যাল সলিউশন বার করতে হচ্ছে আমাদের? ফার্স্ট অফ অল ইন্টারপোলেশন করতে হবে, সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে হবে, তারপর থার্ড হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ফোর্থ ওই ইকুয়েশন গুলোকে সলভ করতে হবে, সলিউশন অফ অ্যালজেব্রাইক ইকুয়েশন বা সলিউশন অফ ইকুয়েশন। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, আর ম্যাট্রিক্স রয়েছে। এই জিনিসগুলোকে আমরা নিউমেরিক্যালি করব। তার জন্য এত রকম মেথড, বিভিন্ন ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মেথড রয়েছে, এবং প্রত্যেকটা মেথড আমাদের মাথায় রাখতে হবে। সেখান থেকে থিওরিও আসতে পারে, অঙ্কও আসতে পারে, ঠিক আছে। প্রচুর মেথড রয়েছে, সবগুলো আমি এক এক করে করাবো, খাতাটা খুব ভালো করে পড়তে হবে, বই থেকে পড়তে গেলে এগুলো অসুবিধা হবে, বোঝা যাবে না কিচ্ছু। আমি সব লিখে লিখি করাচ্ছি। তো ফার্স্ট যেটা আমি এলিমেন্টারি জায়গাটা করছি, সেগুলো কোনো মেথডের মধ্যে পড়ছে না, সেটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স অপারেটর। সেগুলো জাস্ট ওই নিউমেরিক্যাল অ্যানালিসিস করার জন্য একটা এলিমেন্ট, জাস্ট সেটা কাজে লাগবে, একটা টুলস। তো ফাইনাইট ডিফারেন্স অপারেটর বিভিন্ন রকমের হয়। একটা হচ্ছে হতে পারে শিফটিং অপারেটর, তারপর আইডেন্টিটি অপারেটর, তারপর ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর, ব্যাকওয়ার্ড ডিফারেন্স অপারেটর, সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর, এভারেজ অপারেটর, ডিফারেন্সিয়েশন অপারেটর, এরকম টাইপের বিভিন্ন রকমের অপারেটর কিন্তু এখানে রয়েছে ফাইনাইট ডিফারেন্সে। তো ফার্স্ট যে অপারেটরটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে একদম বেসিক অপারেটর, সেটা হচ্ছে শিফটিং অপারেটর। সেটা হচ্ছে শিফটিং অপারেটর দিয়ে আলোচনা করছি, কিন্তু তার আগে একটু লিখে নেই এখানটাতে। লেট y equals to fx, y equals to fx is tabulated for the equally spaced equally spaced ইকুয়াল স্পেস মানে হচ্ছে একই ডিস্টেন্সে, রিয়েল লাইনের উপর একই ডিস্টেন্সে রাখা পয়েন্ট। যেমন x0, x1, x2, x3 এরকম ভাবে যদি বলি, x0 থেকে x1 এর গ্যাপ গ্যাপ যদি h হয়, ঠিক আছে, পরবর্তীকালে এগুলাকে বলবো আমরা হচ্ছে স্টেপ লেন্থ, টাকে বলবো হচ্ছে স্টেপ লেন্থ। তো x0 থেকে x1 এর গ্যাপ যদি h হয়, x1 থেকে x2 এর গ্যাপও h ই হবে, অন্য কিছু হবে না, ঠিক আছে। যদি অন্য চেঞ্জ হতে থাকে তখন সেটা হচ্ছে, সেটাকে যে পয়েন্ট গুলো হবে সেটা হচ্ছে আনইকুয়ালি স্পেসড ডেটা পয়েন্টস বা ইন্টারপোলেটিং পয়েন্টস বা নোডস। ফর the equally spaced values of x equals to x0, x1,
x2 dot 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 xn, where where x0 is equals to x0 না, ধর xr equals to x0 plus rh, r equals to 0 থেকে up to n, ঠিক আছে। অর্থাৎ এখান থেকে এটুকুনি বলতে পারি, দ্যাট ইজ x0 হচ্ছে তার মানে x0 plus 0h, দ্যাট ইজ x0 টা x0, কিন্তু x1 যখন করব তখন কিন্তু x0 plus 1h মানে হচ্ছে x0 plus h। তারপর x2 যখন করছি, যখন আমরা x2 করছি তার মানে সেটা হয়ে যাবে x0 plus 2h, এরকম ভাবে চলবে। ঠিক আছে, এইভাবে পয়েন্ট গুলো থাকবে। তো এইরকম পয়েন্ট গুলোর জন্য আমরা কিছু ডিফারেন্স অপারেটর এখানে তৈরি করছি। আর ফার্স্ট হয়তো লেখাম, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ তো ডিফারেন্স অপারেটর গুলোর মধ্যে ফার্স্ট যে নামটা আমি বলেছি সেটা হচ্ছে শিফটিং অপারেটর। শিফটিং অপারেটর জিনিসটাকে বুঝতে হবে। এখানে আগে লিখে নিই, তাহলে পয়েন্ট গুলো কিভাবে থাকছে। পয়েন্ট গুলো আমার থাকছে হচ্ছে যদি এখানে x0 থাকে তাহলে x1 টা হচ্ছে ধরলাম এখানে রয়েছে, তারপরে x2 রয়েছে, তারপর x3 রয়েছে, and so on। এখানে xn-1 রয়েছে, এখানে xn রয়েছে, অর্থাৎ n+1 নাম্বার অফ ইন্টারপোলেটিং পয়েন্টস। আমি ইন্টারপোলেটিং পয়েন্ট কথাটা এখন ইউজ করছি না, জাস্ট x+1 নাম্বার অফ ইকুয়াল স্পেস পয়েন্ট, ঠিক আছে, ডেটা পয়েন্টস। ইন্টারপোলেশন যখন আমি করবো এরপর, তখন ইন্টারপোলেটিং পয়েন্ট ব্যাপারটা বলবো, এগুলোকে ইন্টারপোলেটিং পয়েন্টই বলা হয়। যদি ইন্টারপোলেশন আমাকে f অফ x0 এর ভ্যালু দেওয়া থাকে, f অফ x1 এর ভ্যালু দেওয়া থাকে, যেগুলোকে অ্যাপ্লাই করে আমরা f টাকে অ্যাপ্রক্সিমেট করব, f এর একটা অ্যাপ্রক্সিমেট অ্যানালিটিক্যাল ফর্ম তৈরি করব, ঠিক আছে, ইউজিং ইন্টারপোলেশন মেথড, সেটা ল্যাগ্রাঞ্জ বা নিউটন যাই হোক না কেন, তখন এই x0 x1 x2 xn গুলোকে আমরা ইন্টারপোলেটিং পয়েন্টস বা নোডস হিসেবে বলবো, NODE, নোড, ঠিক আছে। x0 x1 x2 xn এরকম ভাবে রয়েছে, অর্থাৎ এই ডিস্টেন্সটা যদি h হয় তাহলে এই ডিস্টেন্সটা h, এই ডিস্টেন্সটা h, এরকম ভাবে চলছে। তাহলে এইটুখানি কত, এইটুখানি হচ্ছে আমাদের কাছে, তাহলে x1 টা কত হলো, x0 যা আছে আছে তার সঙ্গে h অ্যাড হলো, তাহলে x2 টাই বা কত হলো, x2 টা হলো x1 যা আছে আছে এতটা, তার সঙ্গে h অ্যাড হচ্ছে, তার সঙ্গে কিন্তু h অ্যাড হচ্ছে, অর্থাৎ x1 plus h, কিন্তু x1 টা আবার হচ্ছে x0 plus h, x1 টা নিজে আবার x0 plus h, তার মানে x0 plus 2h হয়ে গেল। সিমিলারলি এটা কি হলো, এটা তার মানে x0, এটা হচ্ছে x2 plus h, x2 টা আবার হচ্ছে x1 plus h, x1 টা আবার x0 plus h, তার মানে x0 plus 3h হয়ে গেল। এইভাবে কিন্তু ওখানে ডিফাইন করা আছে। সিমিলারলি xn টা কি হবে, xn টা হবে xn-1 plus h, কিন্তু সেটাকে যদি আমরা করতে থাকি, n এর ভ্যালু জানিও না এখন, তো সেভাবে তো ক্যালকুলেট করতে পারবো না, এরকম ভাবে ডাইরেক্ট লিখতে পারবো x0 plus n h হবে। x3 যদি হয় 3h, x2 যদি হয় 2h, x1 যদি হয় 1h, তার মানে অবভিয়াসলি xn টা xn মানে x0 plus nh হবে। বোঝা গেছে? এগুলোর জন্য আমরা শিফটিং অপারেটর, এবার শিফটিং অপারেটর মানে হচ্ছে, ধর তোর কাছে, তুই জানিস fx0 এর ভ্যালু তুই জানিস, তোকে ধর fx0 বার করতে বলছে, তাহলে শিফটিং অপারেটর কি করবে, এই fx0 এর উপর যদি শিফটিং অপারেটর চাপে, শিফটিং অপারেটর আসে, তাহলে সেটা এক ঘর সরিয়ে দেবে। এক ঘর সরিয়ে দেওয়া মানে x1 plus h করে দেবে, x1 plus h করে দেবে, অর্থাৎ এই যে fx0 এর উপর মানে x0 plus h করে দেবে, এর উপর যদি শিফটিং অপারেটর e দিয়ে লেখা হয়, শিফটিং অপারেটরকে
ই অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে না x1 প্লাস x0 প্লাস এইচ দেবে, এক ঘর সরিয়ে দেবে। এটা হচ্ছে শিফটিং অপারেটরের কাজ। ঠিক আছে, যদি এখানে fx0 fx1 এর উপর অ্যাপ্লাই করি তাহলে x2 প্লাস এইচ করে দেবে, এভাবে চলতে থাকে। বোঝা গেছে? ব্যাস, এবার কর, এখানে লেখ শিফটিং অপারেটর বলে। শিফটিং অপারেটরের আন্ডারে লেখ, প্রথমে যে এটুকুনি লিখে দিয়েছিলাম আমি, লেট ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ইজ ট্যাবুলেটেড ফর দিস, এরকম ভাবে তো লিখে দিয়েছিলাম। এই লেখাটা কিন্তু সবসময় থাকবে, এই লেখাটা একদম মুখস্থ রাখবি। ইন্টারপোলেশনের সময় আর একটু ভালো করে লেখাবো, কিন্তু এখন আপাতত এই লেখাটাই মনে রাখবো আমরা। ঠিক আছে, এই লেখাটা যে কোনো অপারেটরের ডেফিনিশন কিন্তু পরীক্ষায় আসে, তো অপারেটরের ডেফিনিশন যদি পরীক্ষায় আসে সেটা কিন্তু লিখতে হবে এখান থেকেই। এটুকুনি লিখে নেওয়ার পর তারপরে তার যে ডেফিনিশনটা সেটা লিখছি। এবার লেখ, the shifting operator, the shifting operator বলে ওর আন্ডারে লিখবো? হ্যাঁ, এক্ষুনি শিফটিং অপারেটর বলে হেডিং করলে না, তার আন্ডারে লিখছো তো এটা? হুম, ও আচ্ছা, ওটার উপরে। সরি সরি, ঠিক আছে। the shifting operator E is is defined by E of fx, E of fx is equals to f of x plus h, অর্থাৎ জাস্ট এক ঘর সরে যাবে। E of f of f E of f of x is equals to f of x plus h, f of x plus h, তার মানে যদি আমি বলি তোর E of f of x0, এটা কি হয়ে যাবে, f of x0 plus h হয়ে যাবে, which is nothing but f of x1, x0 plus h মানে কি f of x1, which is equals to কত, y1। তাহলে e of y0 যদি বলি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, এখানে একটা e of y0 কথাটা লিখে দিই। y0 মানে fx0, fx0 উপর e চাপলে কি হবে, f of x0 plus h, x0 plus x মানে কি f of x1, আবার f of x1 কে কি দিয়ে নোটেশন করা হচ্ছে, y1 দিয়ে। ঠিক আছে, একইভাবে আমরা যদি করি e of y1, তাহলে সেটা হয়ে যাবে e of f of x1, তার মানে f of x1 plus h, তার মানে e f of x2, তার মানে y2। তাহলে therefore আমরা যেটা বলতে পারছি, e of yi
ঠিক আছে, ই অফ ওয়াই আই বা ওয়াই আর যা বলিস, ধর আর আর দিয়ে লিখছি, ইজ ইকুয়ালস টু কত হচ্ছে, ই অফ ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই আর প্লাস ওয়ান, তাই তো? হ্যালো, হয়েছে লেখা? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট, এরপরে যদি আমি ই স্কোয়ার করি, ই স্কোয়ার যদি করা হয় তাহলে কি হবে? যদি আমি ই স্কোয়ার এফ অফ এক্স করি, তাহলে ই স্কোয়ার এফ অফ এক্স মানে ই অফ এফ এক্স। প্রথম ভিতরে যে ইটা রয়েছে তার জন্য এফ এক্স টা হয়ে যাবে এফ অফ এক্স প্লাস এইচ, এবং তার উপর যদি আবার ই অ্যাপ্লাই করি তাহলে এফ অফ এক্স প্লাস এইচ টা হয়ে যাবে, তার সঙ্গে আরো একটা এইচ শিফট হয়ে যাবে, আরো এইচ একক সরে যাবে, এক ঘর পয়েন্টটা সরে যাচ্ছে, তার মানে এফ অফ এক্স প্লাস টু এইচ, এফ অফ এক্স প্লাস টু এইচ। এখানটা অর্থাৎ আবার বলো না, এখানটা বুঝলাম না। এখানে যদি ই স্কোয়ার এফ অফ এক্স করিস, এতক্ষণ তো ই অফ এফ এক্স করলি, এবার ই স্কোয়ার এফ এক্স করলে কি হবে, ই অফ ই এফ এক্স, স্কোয়ারটাকে লিখতে পারি। এখন প্রথমে যে ভিতরে যে ই এফ এক্স টা রয়েছে সেটা কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ, তার উপর যদি আবার একটা ই অ্যাপ্লাই করা হয় তাহলে কি হবে, এফ অফ এক্স প্লাস এইচ তো ছিলই এখানে, তার সঙ্গে আরো এইচ ঘর সরে যাবে, তাহলে এক্স প্লাস টু এইচ হবে, তাই তো? আচ্ছা। তার মানে ই স্কোয়ার এফ অফ এক্স আর যদি করিস, অর্থাৎ ই স্কোয়ার যদি তুই ওয়াই আর করিস, তাহলে ই স্কোয়ার এফ অফ এক্স আর, এবং সেটা করলে কত হচ্ছে, এফ অফ এক্স আর প্লাস টু এইচ, অর্থাৎ এক্স আর প্লাস টু পয়েন্টটা হয়ে যাবে এফ অফ এক্স আর প্লাস টু। তার মানে ওয়াই আর প্লাস টু। দাদা হুম, বলছি শিফটিং অপারেটর থেকে কতটা অবধি লিখিয়েছো একটুখানি ছোটর মধ্যে দেখাবে? আমার লেখা হয়নি অতটা জায়গা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা হলো, তাহলে দেওয়ার ফোর, তাহলে স্কোয়ার ওয়াই আর ইকুয়ালস টু ওয়াই আর প্লাস টু পাচ্ছিস, স্কোয়ার ওয়াই আর ইজ ইকুয়ালস টু পেয়ে যাচ্ছিস ওয়াই আর প্লাস টু। ঠিক আছে, এরকম ভাবে যদি ইএন দিয়ে করিস, তাহলে ইএন ওয়াই আর সমান কত পাবি আমাকে তাড়াতাড়ি বল, ই এন ওয়াই আর সমান কত পাবি? ওয়াই আর প্লাস এন। হুম, ওয়াই আর প্লাস এন, বোঝা গেছে? অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি এফ অফ এক্স আর প্লাস এন, এই জাতীয় পয়েন্ট পাবি। হয়েছে এতটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাই যদি হয়, এবার নেক্সট আমাকে বল, নিজেরাই এগুলো জাস্ট প্রথম ডেফিনেশনটা বুঝে গেলে পরের গুলো নিজেরাই করতে পারবি, তাহলে এটা একটা জিনিস পাচ্ছি এখান থেকে। নেক্সট, যদি আমি ই ইনভার্স এফ এক্স বলি তাহলে কি হবে, ই টু এফ এক্স বললে যদি তোর কাছে এফ অফ এক্স প্লাস টু এইচ বোঝায়, তাহলে ই ইনভার্স এফ এক্স বলতে কি বোঝাবে, ই স্কোয়ারটা যদি এরকম টাইপের চলে আসে, এক্স প্লাস টু এইচ আকারে আসে, তাহলে ই ইনভার্সটা কি আসবে, এফ অফ এক্স কত আসবে, এক্স মাইনাস এইচ।
এক্স মাইনাস এইচ, অর্থাৎ এখানে কিন্তু পয়েন্ট গুলো এক ঘর আগে ভ্যালু দেবে। ঠিক আছে, এখানে এফ এক্স থাকলে এক্স এর আগে যে এক্স্যাক্টলি আগে যে পয়েন্টটা রয়েছে সেই পয়েন্টে এফ এর ভ্যালুটা কত সেটা দেবে ইনভার্স অ্যাপ্লাই করলে। ঠিক আছে, তাহলে ইন জেনারেল যদি আমি বলি ইনভার্স ওয়াই আর ইকুয়াল টু কত হবে বল, ওয়াই সাফিক্সে কত লিখবো? r-1 আর মাইনাস ওয়ান। আমাকে বল ইনভার্স পাওয়ারে ধর মাইনাস এন ওয়াই আর কত লিখবো? y r-n আর মাইনাস এন। এটা মানে হচ্ছে এফ অফ, যদি লিখি এফ অফ এক্স আর দিয়ে কি লিখবো বলতো তুই করে? f of x r-1 আর ওটা f of x r-n এক্স আর মাইনাস ওয়ান, এক্স আর মাইনাস মানে ইয়ে দিয়ে বল, এইচ দিয়ে, এইচ দিয়ে বল। ঠিকই x বলেছিস, কোনো ভুল r-n বলিস নি, এফ অফ এক্স আর মাইনাস ওয়ানই, কিন্তু এখানে কি লিখবি বল? x এইচ দিয়ে বল। r-n-h আর এটা x r-h হবে তো। এক্স্যাক্টলি ঠিকই আছে, বাকিরা রেসপন্স কর। এখানে কিছু বুঝতে পারিনি আমি, আরেকবার বলো। n-h হবে। বোঝা গেছে? এখানটা কিছুই না, দেখ না তোর ওয়াই আর মাইনাস ওয়ান কে কিভাবে লিখতে পারিস, আমি জাস্ট এফ দিয়ে লিখে দেখাচ্ছি, এফ দিয়ে লিখলে কি হতো। ওয়াই আর মাইনাস ওয়ান মানে হচ্ছে এফ এক্স আর মাইনাস ওয়ান, আবার এফ এক্স আর মাইনাস ওয়ানটাকে কিভাবে লিখতে পারি, এক্স আর মাইনাস এইচ। আর মাইনাস ওয়ান মানে কি, এক্স আর এর আগের পয়েন্ট, আগের পয়েন্টটা কিভাবে লিখবি, এক্স আর থেকে এইচ বিয়োগ করলে আগের পয়েন্টে পেয়ে যাবো। বোঝা গেছে? সিমিলারলি এগুলো। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। তো যাই হোক, এরকম টাইপের জিনিসগুলো রয়েছে। নেক্সট, তাহলে এখান থেকে আমি ওভারঅল যেটা যেটা পেলাম আমি জাস্ট একটা শর্ট করে রেখে দিই ফর্মুলার মতো করে। সেটা হচ্ছে ই অফ এফ এক্স আই ইজ আচ্ছা দাদা, ইকুয়ালস একবার হয়ে যাবে একটু সরাও, কোন জায়গাটা? বা দিকটা একবার, মানে জাস্ট খালি স্লাইডটা, ওটা এনেই আছে, ঠিক আছে। এফ অফ এক্স আই প্লাস এইচ। ঠিক আছে, দ্যাট ইজ, ফর্মুলাগুলো আমি একবার জাস্ট নোট ডাউন করে রাখি, কারণ নাহলে খিচুড়ির মতো লাগবে, একদম সব মিলে যাচ্ছে উপরে। ই অফ, তাহলে এটাকে আমি ওয়াই আই যদি বলি, তাহলে তোর কাছে চলে আসবে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর ফর্মুলা যদি আমি বলি সেটা হচ্ছে ই ইনভার্স এফ এক্স আই যদি করিস, তাহলে সেটা তোর কাছে চলে আসবে এফ অফ এক্স আই মাইনাস আচ্ছা, এইচ। y +1টা সাফিক্সেই তো। দুটোই সাফিক্সে। ওয়াই এর নিচে যাওয়া হবে সেগুলো সব সাফিক্সে, ওয়াই এর নিচে কোনো, মানে ওয়াই এর পাশে কোনো এইচ ফেচ ব্যাপার নেই। ঠিক আছে, একমাত্র এইচ গুলো লিখলে তখন পাশে, এইচ ছাড়া অন্য কিছু লিখলে সেগুলো সাইডেই হবে। এইচ লিখলে সেটা হচ্ছে এমনি পাশে রয়েছে, আর এই যদি শুধুমাত্র কোনো এইচ বাদ দিয়ে লিখি তখন সেগুলো সব সাফিক্সে রয়েছে। বোঝা গেছে? দ্যাট ইজ, তাহলে এফ অফ, মানে তুই ই ইনভার্স যদি ওয়াই আই করিস তাহলে পেয়ে যাবি হচ্ছে আই মাইনাস ওয়ান। হয়েছে? আর 3 নম্বর কি, ধর ই কে দিয়েই বলছি, ই কে এফ এক্স আই, ই কে এফ এক্স আই, তাহলে কি হবে, এফ অফ কত লিখবি, ই কে এফ এক্স আই মানে এফ অফ কত লিখবি, এক্স আই প্লাস কে এইচ, দ্যাট ইজ ওয়াই দিয়ে লিখলে কি লিখবি, ই কে ওয়াই আই, ই কে ওয়াই আই মানে হচ্ছে ওয়াই আই প্লাস কে। আর 4 নম্বর, ই টু দি পাওয়ার যদি মাইনাস কে এফ এক্স আই করিস, দেন
এতক্ষণ আমরা কিন্তু জাস্ট এগুলোই শিখলাম এখান থেকে। xi মাইনাস কে এইচ পাবি, অর্থাৎ ই কে ওয়াই ই মাইনাস কে ওয়াই আই, এটা করলে কত হবে ওয়াই আই মাইনাস কে। ব্যাস, শিফটিং থেকে আর কিছু জানার দরকার নেই, শিফটিং যা বলে দিয়েছি এনাফ। লাস্ট লাইনটা এবার দেখাও। ঠিক আছে, ইনফ্যাক্ট একটু বেশি বলে দিয়েছি, এত কিছু লাগে না তোর। জাস্ট এফ অফ এক্স এর উপর ই চাপলে এফ অফ এক্স প্লাস এইচ হয়, সেটা জানলেই হয়ে যাবে। বাকিগুলো নিজেদের কমন সেন্স থেকেই চলে আসে, যে এফ অফ এক্স প্লাস এইচ ই স্কোয়ার এফ এক্স থাকলে এফ অফ এক্স প্লাস টু এইচ হবে, ই টু দি পাওয়ার মাইনাস থ্রি থাকলে তখন এফ অফ এক্স মাইনাস থ্রি এইচ হয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু নিজেদের কমন সেন্স থেকে চলে আসতে হবে। বাকি শুধু আমাদের মেন যেটা জানার দরকার সেটা হচ্ছে ই এক্স, মানে ই অফ এফ এক্স করলে সেটা এফ অফ এক্স প্লাস এইচ হবে। হয়েছে এবার? হ্যাঁ। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, নেক্সট যেটা হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এবার আমরা করব হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ঠিক আছে, হেডিংটা দেওয়া হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। ফরওয়ার্ড, আচ্ছা ফরওয়ার্ড আবার আরো লিখলাম কেন, ডিফারেন্স হেডিংটা দিয়েছিস? আচ্ছা, ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর থেকে মেন আমাদের কাজে লাগবে। ঠিক আছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা, ওটাকে যেমন আমরা ডেল্টা দিয়ে লিখেছি সেরকম এটাকে আমরা, সরি ওটাকে ই দিয়ে লিখেছি, এটাকে আমরা ডেল্টা দিয়ে লিখবো। ঠিক আছে, ফরওয়ার্ডটাকে আমরা ডেল্টা দিয়ে লিখবো। লেখ, তো ডেল্টা অপারেটর যা প্রথমে যে লেখাটা ছিল কপি করে দিয়েছিলাম সেটা কিন্তু এখানেও লিখতে হবে, সেই লেখাটা কিন্তু এখানেও লেখা থাকবে। ঠিক আছে, লেখার পর এবার লিখ the forward difference operator, the forward difference operator the forward difference operator delta is defined by, the forward difference operator delta is defined by f of x এর উপর যদি আমি ডেল্টা অ্যাপ্লাই করি, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা, f of x এর উপর যদি ডেল্টা অ্যাপ্লাই করা হয় দেন আমরা পাবো হচ্ছে, শিফটিং এ কি পেলাম f of x plus h, এখানে পাবো হচ্ছে f of x plus h minus fx, f of x plus h minus fx, এইটা হচ্ছে মেন ডেফিনেশন। ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্স ইকুয়েশনের মতন না? ডিফারেন্স ইকুয়েশন, তো অপারেটর গুলো তো ডিফারেন্স অপারেটরই। আচ্ছা আচ্ছা। তাহলে f of xi plus h minus f of xi, f of xi plus h minus f of xi, দ্যাট ইজ আমরা কি বলতে পারি এটাকে,
তাহলে আমি যদি ইয়ে দিয়ে বলি, একবারে ওয়াই দিয়ে বলি, তোদের সুবিধা হবে, তাহলে শর্টে মনে রাখতে পারবি। অত এফ নিয়ে, কারণ এফটা নিজেদের মতো ক্যালকুলেশন করে নিতে পারবি। ধর এখানে ডেল্টা ওয়াই আই করছি, ডেল্টা ওয়াই আই, তাহলে এরকম হবে। এটাকে আমরা কি লিখতে পারি তাড়াতাড়ি বল, এবার রেসপন্স করবি। যা বোঝার তোরা বুঝে গেছিস, এবার শুধুমাত্র রেসপন্স করতে হবে পরপর। এফ অফ এক্স আই প্লাস এইচ কত? এফ অফ এক্স আই প্লাস এইচ কত? আচ্ছা, এটা কি ই দিয়ে লিখতে হবে না? ই ফির গল্প ভুলে যাও, ই আর কোথাও কোনো এখন লাগবে না, ওটা আলাদা অপারেটর। আর ওয়াই আই প্লাস ওয়ান হবে। এক্স আই প্লাস ওয়ান, এক্স আই, ওয়াই আই প্লাস ওয়ানও ঠিকই বলেছি, আমি ভিতরটার কথা বলছি। ঠিকই বলেছিস, অবভিয়াসলি ওয়াই আই প্লাস ওয়ান টোটালটা, এফ অফ এফ সহ পুরোটা। তাহলে এটা হয়ে গেল তোদের কাছে ওয়াই আই প্লাস ওয়ান, আর এটা হয়ে গেল ওয়াই আই। তাহলে ডেল্টা ওয়াই আই ইজ নাথিং বাট ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই, ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। তাহলে এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, ফর এক্সাম্পল ডেল্টা ওয়াই ফাইভ কত হবে বল, ডেল্টা ওয়াই ফাইভ কত হবে? ওয়াই সিক্স মাইনাস ওয়াই ফাইভ। ওয়াই সিক্স মাইনাস ওয়াই ফাইভ, এক্স্যাক্টলি তাই। ডেল্টা ওয়াই ফাইভ ইজ নাথিং বাট ওয়াই সিক্স মাইনাস ওয়াই ফাইভ, ঠিক আছে? এটাকে আবার কেউ ভাবিস না যে একটা দুইজনের মধ্যে ডিফারেন্স, তো মানে পাশাপাশি দুটো ডিফারেন্স, এটাকে আবার এইচ লিখে দেবো, কখনোই নয়। সেটা এক্স এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এইচ, ফাংশনাল ভ্যালু গুলো হচ্ছে ওয়াই দিয়ে। তো ওয়াই এর ডিফারেন্স কত সেটা আমরা জানি না, ওয়াই এর ডিফারেন্স কোনো এক্সাক্ট কিছু নাও হতে পারে পারফেক্ট। সেটা ওয়াই সিক্স মাইনাস ওয়াই ফাইভ যা হবে, ওয়াই ফোর মাইনাস ওয়াই ফাইভ অন্য কিছু হতে পারে। তো সেটা কোনো আমাদের কাছে বড় কথা না, আমাদের জাস্ট আমাদের হাতে আছে হচ্ছে এক্স আই গুলো, নোট গুলো, ইন্টারপ্রেটিং পয়েন্ট গুলো আমাদের হাতে আছে, সেগুলোকে আমরা ইকুয়ালি স্পেসড করে বসাতে পারি। কিন্তু সেটা বসানোর পর এফ এর ভ্যালু কত হবে সেই এক্স জিরোর জন্য বা এক্স ওয়ান এর জন্য, অর্থাৎ ওয়াই গুলো কত হবে, সেটা কিন্তু আমাদের হাতে নেই। সেগুলো কোশ্চেন যা দেওয়া থাকবে থাকবে, এরকম ভাবে আমরা বার করতে পারি, ঠিক আছে? যাই হোক, এবার এবার ইন জেনারেল আমরা করব। আমাকে এবার বলি, ধর ডেল্টা স্কোয়ার, ডেল্টা স্কোয়ার ওয়াই আই কত হবে বল, ডেল্টা স্কোয়ার ওয়াই আই কত হবে? শুরু কর, তোরা বল। ইন্টু ডেল্টা অফ ওয়াই আই। ডেল্টা অফ ডেল্টা ওয়াই আই, তার মানে ডেল্টা ডেল ওয়াই আই মানে কত? তাড়াতাড়ি। ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। তাহলে ডেল্টা ওয়াই আই প্লাস ওয়ান, এই যে ব্রেকিংটা করতে পারি কারণ এগুলো সবাই হচ্ছে লিনিয়ার অপারেটর, তো লিখে রাখি, সিন্স ডেল্টা ইজ এ লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর হলে এরকম ভাবে ভিতরে প্লাস থাকলে সেটা ইন্ডিভিজুয়ালি দুজনের উপর ডিভাইড হয়ে যাবে, মাইনাস থাকলেও তাই। তারপর বল, এটা মানে কত? ডেল্টা ওয়াই প্লাস ওয়ান মানে কত? ডেল্টা আই প্লাস ওয়ান মানে হচ্ছে ওয়াই আই প্লাস টু মাইনাস ওয়াই আই প্লাস ওয়ান। এটা মানে কত? ওটা মানে হচ্ছে মাইনাস, মানে ওটা মানে হচ্ছে ওয়াই আই প্লাস ওয়ান মাইনাস ওয়াই আই। ব্র্যাকেট উঠালে কত? ওয়াই আই মাইনাস আপনার ওয়াই আই প্লাস টু মাইনাস টু ওয়াই আই প্লাস ওয়ান প্লাস ওয়াই আই। ঠিক আছে, এইভাবে চলছে। পরেরটা যদি করিস তাহলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে, তাহলে আমি তারপরে জেনারেলাইজ ভাবে লিখে দিতে পারবো, ঠিক আছে? এটা আমাকে বল, এটার জন্য অত অব্দি করতে হবে কারণ ডেল্টা স্কোয়ার এখানে করেই দিয়েছি। তাহলে এটা একটা ডেল্টা পড়ে থাকবে আর ডেল্টা স্কোয়ার ওয়াই আই,
আর ডেল্টা স্কোয়ার ওয়াই আই মানেটা কি? ডেল্টা অফ এইগুলো, ডেল্টা স্কোয়ার ওয়াই আই উপরে করে দিয়েছি। সিম্পল যদি এটা বার করতে বলে তাহলে আমি প্রথম থেকে করবো, ঠিক আছে? ওয়াই আই প্লাস 2 মাইনাস 2 ওয়াই আই প্লাস 1 প্লাস ওয়াই আই। এবার বল। আর ডেল্টা তিনটাকে আগে ভেঙে নি, দাঁড়াও করছি। তাড়াতাড়ি কর, করে লাস্ট অ্যান্সার আমাকে বলবি, নিজেদের মতো কর। তারপর এটা কত হচ্ছে? ডেল্টা আচ্ছা, ওয়াই আই মানে হচ্ছে, অ্যান্সারটা বলবো? দাঁড়া, আচ্ছা মোটামুটি এতটা। এবার এগুলোকে ব্র্যাকেট উঠিয়ে কমন টমন নিলে কি আসছে বল। yi plus 3 minus 3yi plus 2 plus 2yi plus 1 minus yi। এটা কিউবের ফর্মুলায় পড়ে যাচ্ছে তো দাদা। এটা অবজার্ভ করার জন্যই আমি মেনলি এখানে দিলাম, এটা 3 হবে। দাঁড়া, কোনটা কি হবে? এটা প্লাস হবে, তাই তো? লাস্টেরটা মাইনাস হবে। তাহলে এখানে আমরা যদি অবজার্ভ করবি ঠিক করে ব্যাপারটাকে, যে এখানেও যে আমরা দেখছি হচ্ছে 1 2 -2 1 1 -2 1, অর্থাৎ এটা কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ারের যে ফর্মুলায় যে কোএফিসিয়েন্ট গুলো আসে সেগুলো কিন্তু এসছে। এখানে প্রথমটাতে 1 এসছে, তারপরেতে -2 এসছে, তারপরেতে 1 এসছে। আমরা কি করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ারের 1টা এসছে, বি স্কোয়ারের 1টা এসছে, আর -2ab এর -2টা এসছে। আমরা যদি নিচেও অবজার্ভ করবি সেক্ষেত্রেও কিন্তু এ কিউবের যে 1 কোএফিসিয়েন্টটা সেটা এসছে, -3a স্কোয়ার বি সেই -3টা এসছে, +3ab স্কোয়ার সেই +3টা এসছে, বি কিউবের মাইনাসটা এসছে। অর্থাৎ কোএফিসিয়েন্ট গুলো কিন্তু বাইনোমিয়ালি চলছে। অর্থাৎ বাইনোমিয়াল থিওরেমের যে যে কোনো টার্মকে a প্লাস বি বা a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি হোল কিউব বা a প্লাস বি হোল টু দি পাওয়ার n, এগুলোকে ব্রেক করলে যে বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট গুলো আমরা ইন্ডিভিজুয়ালি পাচ্ছি, সেই কোএফিসিয়েন্ট গুলো কিন্তু অ্যাজ ইট ইজ আসছে। তার মানে এটাকে যদি জেনারেলাইজড করি তাহলে কিন্তু বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট দিয়ে আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে? তাহলে এইটা কিন্তু বাইনোমিয়াল কোএফিসিয়েন্টের প্রথম টার্মটা কত হয়? প্রথমটা হচ্ছে NC0, তাহলে এটা হচ্ছে আমার কাছে NC0 yi প্লাস 2 প্লাস NC0 এর পর কত হবে? NC1, অর্থাৎ এই যে এখানে তো রয়েছে কত, মাইনাস NC0 লেখাটা, দাঁড়া এক সেকেন্ড, আমি যদি একটু লিখি। আচ্ছা এখানে আমি আর ইয়ে দিয়ে করছি না, আমি ডাইরেক্ট করে দিচ্ছি। আমি ডাইরেক্ট নিচে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়ে লিখে দিচ্ছি। তাহলে দেয়ার ফোর ইন জেনারেল আমরা যদি এন ডেল্টা এন এফ এক্স আই করি, ডেল্টা এন এফ এক্স আই, অর্থাৎ ডেল্টা এন ওয়াই আই যাই বলি সেটা যদি করি, তাহলে কি হবে? NC0 NC0 ওয়াই কি হবে বল, নিজেরা বল, এবার শুরু কর। NC0 ওয়াই কত? NC0 yi plus n। তারপরে NC1। NC1, আচ্ছা কিন্তু পরেরটা প্লাসে হবে না মাইনাসে হবে? মাইনাসে হবে। NC1 yi প্লাস n-1, একটা করে কমছে, তাই তো? হুম। তারপরে কি হবে?
NC2 প্লাস আবার NC2 yi প্লাস n minus 2 n-2 এরকম করে করে চলবে, তারপরটা আবার মাইনাস হবে, হতে হতে লাস্টেরটা কি হবে আমরা সেই অর্থে জানি না, লাস্টেরটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, সেটা ডিপেন্ডিং অন n এর ভ্যালুর উপর। দেখ সব ইভেন টার্ম গুলোর উপর যদি ওয়ানটা, ইভেন টার্ম বলবো না, এখানে 1, তারপর 2 তে পজিটিভ এসছে, 1 এ নেগেটিভ এসছে 1 এর আগে, ঠিক আছে, এরকম ভাবে যাচ্ছে, তার মানে n এর ভ্যালু যদি অড হয় তাহলে এখানে নেগেটিভ আসবে, যদি n এর ভ্যালু ইভেন হয় তাহলে আগে পজিটিভ আসবে। NC কত হবে, NCN, তারপর y i তে গিয়ে শেষ হয় মোট কথা। তাই হবে, এইগুলো কারণ সব মাইনাস nটা তো হুম, 0 হয়ে যাবে। এগুলো সব i তে গিয়ে শেষ হয়েছে, ঠিক আছে, এরকম ভাবে থাকবে। অর্থাৎ এটা হচ্ছে সামেশন দিয়ে যদি লিখিস, তাহলে সামেশন দিয়ে যদি লিখিস তাহলে এখানে পেয়ে যাবি হচ্ছে তুই r ইকুয়ালস টু 0 থেকে আপ টু n-1 টু দি পাওয়ার r। দেখ NC0 এর আগে পজিটিভ, NC1 এর আগে নেগেটিভ, তাহলে -1 আর এর ভ্যালু যদি 0 বসাস তাহলে পজিটিভ পাবি, 1 বসা তাহলে নেগেটিভ পাবি, এরকম ভাবে যাচ্ছে সাইনটা বোঝানোর জন্য। তার সঙ্গে থাকছে হচ্ছে NCR yi প্লাস n-r। আমি আবারও বলছি, জায়গাগুলো কঠিন লাগলে কোনো অসুবিধা নেই, এগুলো থেকে মানে যে আমাদের মেন যে ফর্মুলা, প্রথমে এগুলো তো জাস্ট অ্যানালিসিস করে করে বার করছি, আমাদের প্রাথমিক যে ফর্মুলা ডেল্টার, যে f of x plus h minus f of x, f of x plus h minus f of x, এর যে প্রাথমিক ফর্মুলা f of x plus h, এগুলো শুধু জানা থাকলেই আমরা অঙ্ক করে ফেলতে পারবো। অঙ্ক পরীক্ষায় যা আসে প্রত্যেকবারই আসে, কিন্তু সেটার জন্য আমরা যদি শুধুমাত্র প্রাথমিক ফর্মুলাটাও কারোর মুখস্থ থাকে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি ডিটেলসে পুরোটা বলছি যে কিভাবে কি আসছে ইন জেনারেল ফর্মুলাতে, কিন্তু যদি কারোর প্রথম দিকটাই শুধু মুখস্থ থাকে তাতেও কিন্তু কাজ হয়ে যাবে, বোঝা গেছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে একটা রিমার্ক করে রাখতে পারিস, আমরা যে ডেল্টা এফ এক্স বলছি, ডেল্টা এফ এক্স এর ফর্মুলাটা আরেকবার বল। f of x plus h minus fx। এফ এক্স এর উপর কি অপারেটর চাপালে এফ অফ এক্স প্লাস এইচ হবে, কি ধরনের অপারেটর চাপালে এফ অফ এক্স প্লাস এইচ হবে? শিফটিং অপারেটর। তার মানে ই চাপাবো, ই অফ কি লিখবো, এফ এক্স লিখবো তো, আর এফ এক্স এর উপর কি চাপালে এফ এক্সই থাকবে, কি ধরনের অপারেটর তার ভিতরে যা আছে তার ভ্যালুকে চেঞ্জ করবে না, যা আছে তাই দেবে। কার সাথে কোন সংখ্যাকে গুণ করলে সেটাই হয়, এক এক কোন ম্যাট্রিক্সের সাথে অন্য ম্যাট্রিক্স গুণ করলে সেটাই হবে। ম্যাট্রিক্স। আই হবে আই। তাহলে এখানে কি হবে, আইডেন্টিটি অপারেটর হবে, আইডেন্টিটি অপারেটর ক্যাপিটাল আই অফ এফ এক্স। আইটা যদি এফ এক্স এর উপর, আমি আর ওটাকে আলাদা করে লেখালাম না, কারণ ওটা যা দিবি তাই থাকবে, ঠিক আছে, তাও সাইডে এখানে লিখে রাখছি যে আই ইজ দি আইডেন্টিটি অপারেটর। তাহলে কি হলো, ই মাইনাস আই অপারেটিং অন এফ এক্স, যদি কমন টমন নিস, তাহলে দিস ইমপ্লাইজ ডেল্টা ইজ নাথিং বাট ই মাইনাস অফ আই, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট সাইন দিয়ে লিখলাম ডেল্টা ইজ ইকুইভ্যালেন্ট টু ই মাইনাস আই, হয়েছে? হ্যাঁ,
অনেকে এটাকে জাস্ট আই না লিখে ওয়ানও লেখে, তাতেও কোনো ভুল নেই, কিন্তু ঠিক ভালো লাগে না। E-1 অনেক জায়গায় লেখা থাকে, কিন্তু আমি বলবো E-I লেখ, আইটা অপারেটর হিসেবে বোঝা যায় ভালো করে। ঠিক আছে, নেক্সট লেখ। এটা একটা গেল। এদের দুজনের মধ্যে আরো একটা রিলেশন আমি বলে রাখছি। কেউ যদি আগে শিফটিং করে তারপর ফরওয়ার্ড ডিফারেন্স করে, তাহলে যা হবে, কেউ যদি ফরওয়ার্ড ডিফারেন্স আগে করে তারপর শিফটিং করে, সেম হবে কি হবে না সেটা বলা আগে। সেম হতে পারে কি পারে না। আগে শিফটিং তারপর ফরওয়ার্ড ডিফারেন্স, কিংবা আগে ফরওয়ার্ড ডিফারেন্স তারপর শিফট করলো, দু ক্ষেত্রে কি অ্যান্সার সেম পাবো? করে দেখ। অর্থাৎ ডেল্টা ই অপারেটিং অন এফএক্স, ডেল্টা ই অপারেটিং অন এফএক্স ইকুয়ালস টু কত? ডেল্টা ই অফ এফএক্স। তার মানে ডেল্টা ই অফ এফএক্স মানে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ। তারপর যদি এবার ডেল্টা অ্যাপ্লাই করিস, তাহলে তোর কাছে চলে আসলো হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ, তাই তো? হ্যালো? আর এখানে যদি করিস ই ডেল্টা যদি করিস, তাতেও তো একই আসছে। আগে ডেল্টা অ্যাপ্লাই করছিস, আগে করলে হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। ইটাও যেহেতু লিনিয়ার অপারেটর, তো সেক্ষেত্রে দুজনের উপর ইন্ডিভিজুয়ালি সেপারেটেড হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। এটার উপর শিফট করলে এক ঘর সরে যাবে, অর্থাৎ এক্স প্লাস এইচ আছে, আরো এক ঘর সরে প্লাস এইচ হবে। আর এখানে এটা হবে। তার মানে কি হলো? এফ অফ এক্স প্লাস টু এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ। তার মানে এখান থেকে এইটুকুনি বুঝতে পারছি আমরা যে ই ডেল্টা করলে যা হবে, ডেল্টা ই করলেও সেটাই হবে। অর্থাৎ কেউ যদি আগে শিফটিং করে তারপর ফরওয়ার্ড ডিফারেন্স যায়, কিংবা ফরওয়ার্ড ডিফারেন্স আগে দিয়ে তারপর সেটাকে শিফট করে, দু ক্ষেত্রে একই অ্যান্সার পাবে। বোঝা গেছে? হ্যাঁ। নেক্সট, এই যে ফরওয়ার্ড ডিফারেন্স আমি করলাম, ঠিক আছে, ফরওয়ার্ড ডিফারেন্স তো করলাম, ঠিক আছে। তো এই ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমি যদি একটা টেবিল তৈরি করি, সে টেবিলটা কিরকম হবে? যদি সেটাকে বলা হয় ডায়াগোনাল ডিফারেন্স টেবিল। ধর আমি সামথিং এরকম ভাবে লিখছি, বেশি করতে হবে না, তোরা কর হচ্ছে ধর 1 2 এই টেবিলটা বানাবো। হুম, হয়েছে, একটু বড় করে করবি তোরা। এখানে লিখছো যে ধর এক্স এর ভ্যালু অর্থাৎ ইন্টারপোলিং পয়েন্ট গুলো, তারপর ধর ওয়াই এর ভ্যালু, তারপরে ধর তোর কাছে হচ্ছে ডেল্টা ওয়াই, তারপর ধর ডেল্টা স্কোয়ার ওয়াই, ডেল্টা কিউব ওয়াই,
আর বেশি বড় করছি না, ডেল্টা টু দি পাওয়ার 4y করে করছি। ঠিক আছে, যদিও এটাকে ডায়াগোনাল ডিফারেন্স টেবিল আমি বলছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা ত্রিভুজের মতো ফর্ম করে, ট্রায়াঙ্গুলার ভ্যালুগুলো আসে, মানে শেপটা। ঠিক আছে, লিখেছিস? তো প্রথম পয়েন্টটা ধরে আমি বেশি পয়েন্ট নিচ্ছি না, আমি এখানে নিয়ে নিচ্ছি ধর 4টে পয়েন্ট। 4টে পয়েন্ট কিভাবে লিখতে হয়? প্রথমে x0 লিখবি, একটু গ্যাপ দিয়ে x1 লিখবি। আচ্ছা, অড নম্বরের পয়েন্ট নিই, তাহলে শেপটা ভালো আসবে। x0 x1 x2, ঠিক আছে, x3 x4, গ্যাপে গ্যাপে লিখবি, কারণ মাঝখানে মাঝখানে অন্য জিনিস আবার লিখতে হবে। আর তার করেসপন্ডিং যে ভ্যালুগুলো, এটা তাহলে কত? y0, এটার ক্ষেত্রে y1, x2 এর ভ্যালু কত? y2, মানে fx2 ইকুয়ালস টু y2, এটা কত? y3, এটা কত? y4। ঠিক আছে, এইবার আমাকে বল, এখানে একটা একটা করে ডিফারেন্স গুলো বলবি নিজেরা, যা যা এতক্ষণ শিখলি সেগুলোই নিজেরা জাস্ট টেবিলে বলবি। এই যে এখানে করছি y0 আর y1, y1 এবং y0 ডিফারেন্সটা কত হবে? y1 থেকে y0 ডিফারেন্স, y1 থেকে y0 ডিফারেন্স, নিচ থেকে উপরে ভাববি। y1 থেকে y0 ডিফারেন্স কত? হ্যালো, মানে কি দিয়ে লিখবো? জাস্ট ডেলটা দিয়ে বল, ডেল y0 লিখবো। ডেল y0 মানে কি? ডেল y0 মানেই তো তোর কাছে y1 মাইনাস y0। একটু আগে নিজেরাই বলেছিস, এখন ঘাবড়াবি না, জাস্ট একটু আগে নিজেরাই বলেছিস যে yi মানে হচ্ছে ডেল yi মানে হচ্ছে yi প্লাস 1 মাইনাস yi। তাহলে y1 থেকে y0 ডিফারেন্স কত হবে? ডেল y0। তারপরটা কত হবে? ডেল ডেল y1 y1, এটা হচ্ছে y2 মাইনাস y1। তারপরে কত হবে? এই যে ডেল মাঝখানে মাঝখানে লিখছিস তোরা, ঠিক আছে, y2, 2 লাস্টে গিয়ে হচ্ছে ডেল y3 y3, আর এটা হচ্ছে y4 মাইনাস y3। ঠিক আছে, আর কোনো ডিফারেন্স নেই। এটা কিন্তু সেগুলো সব ডিফারেন্স গুলো লিখলাম মাঝখানে মাঝখানে। এবার তাদের মাঝখানে আবার ডিফারেন্স হবে। এই ডেল y0 এবং ডেল y1 বিয়োগ করলে কি হয়? ডেল y0 ডেল y1 বিয়োগ করলে কি হবে? অর্থাৎ ডেল y1 থেকে যদি ডেল y0 বিয়োগ করিস তাহলে কি পাচ্ছিস? ডেল y1 থেকে ডেল y0 বিয়োগ করব। হুম, y2 minus y0. y2 মাইনাস y0, ঠিকই, y2 মাইনাস y0। y2 মাইনাস y0 মানে ডেল দিয়ে লিখলে কি হবে? জিনিসটা খুব সুন্দর, আমাকে বল যারা। ডেল, আচ্ছা ডেল y1 থেকে ডেল y0 বিয়োগ করতে বললে তো। হুম, ডেল y1 থেকে তুই ডেল y0 বিয়োগ কর। আচ্ছা, হ্যাঁ, ডেল তাহলে y1 এ কি আছে? y2 2y মাইনাস y1, তাহলে তো ও y2 মাইনাস মাইনাসে টু আসবে, ঠিক আছে। y1 প্লাস y0 হচ্ছে। সে হ্যাঁ যা আসছে আসছে, ঠিক আছে, এটা আসছে। তো y2 মাইনাস 2y1 মাইনাস y0। এবার দেখ তো এটা কোনো প্যারিটির সঙ্গে মিশছে কিনা, কোনো একটা সিমিলারিটি আসছে কিনা ওদিকে। হ্যাঁ হুম, ডেল 2y1 প্লাস y0 হবে তো। হুম, ডেল টু y1, ঠিক আছে, এটা কিন্তু আমার কাছে ডেল টু y1 দিচ্ছে। এবার আর বেশি লিখবো না, এবার তোরা বুঝে গেছিস কি হবে এটা। এবার নিজেরা বলতে থাকবো পরপর, প্রত্যেক পুরো টেবিলটা কমপ্লিট কর। ডেল 2y2 আর ডেল 2y মানে ডেল 2y2 আর ওটা হচ্ছে ডেল 2y3 পরেরটা। এবার এই দুজনের বিয়োগফল কর, বিয়োগ করে এই বরাবর আসবে, ঠিক আছে, এই বরাবর মাঝখানে সেটা কি আসছে? তাহলে ডেল ডেল 3 y1 y1, এখানে কি আসছে? ডেল ডেল 3
y2 দেখ একটা করে কিন্তু কোএফিসিয়েন্ট কমতে থাকছে, এরপর লাস্টে যখন এটার বরাবর আসবে, এটা বরাবর কি লিখবি, del4 y, y কত 1ই লিখবি, ওয়ান ছোট ওয়ান। কোএফিসিয়েন্টই হবে। ঠিক আছে, তো নিজেরা দেখ এটা কিন্তু একটা ডায়াগোনাল, একটা ডায়াগোনাল না কিন্তু ট্রায়াঙ্গুলার, কিন্তু বলি এটাকে ডায়াগোনাল। ঠিক আছে, এটাকে ডায়াগোনাল বলা হয় কিন্তু ফর্মটা কিছু ট্রায়াঙ্গুলার মতো। ঠিক আছে, এরকম টাইপের গেল। এটাকে বলা হয় ডায়াগোনাল ডিফারেন্স টেবিল ফর দি ফরওয়ার্ড ডিফারেন্স অপারেটর। এই টেবিলগুলো পুরো এখনই আমি বেসিক্যালি সব শিখিয়ে রাখছি, পরে যখন ইন্টারপ্রিটেশন করবো তখন কিন্তু এগুলো আবার থাকবে। এই একই জিনিস করতে হবে, তখন আর নতুন কিচ্ছু লাগবে না, এগুলোই থাকবে। আমি একদম জেনারেলাইজ ভাবে বলে রাখছি এখন সবগুলো ডিফারেন্স পড়ানোর সময়। হচ্ছে এখানে হেডিং দিয়ে রাখ, এটা হচ্ছে ডায়াগোনাল ডিফারেন্স টেবিল। অত লিখতে হবে না, ফর ডেল্টা লিখে রেখে দেন। হচ্ছে নেক্সট আরো কিছু রিমার্ক আমি এখানে বলে রাখছি। ফার্স্ট যেটা লিখবি সেটা হচ্ছে, নিজেরা একটু ভাবার চেষ্টা করবি, আমি কিছু কিছু বলছি নিজেরা ভাবার চেষ্টা করবি। দি ফার্স্ট অর্ডার ডিফারেন্স of a constant দি ফার্স্ট অর্ডার, এখানে ফরওয়ার্ডের কথা বলছি। ঠিক আছে, দি ফার্স্ট অর্ডার ডিফারেন্স অফ এ কনস্ট্যান্ট কি হবে বল, তুমি একটু হিংস দিই তারপর নিজেরা বলবি। কনস্ট্যান্ট মানে কি, এফ এক্স ইকুয়ালস টু ধর কোন একটা কনস্ট্যান্ট সি, এবার বলার চেষ্টা কর। ফার্স্ট অর্ডার ডিফারেন্সটা কি হবে, ফার্স্ট অর্ডার কেন, ইনফ্যাক্ট যে কোনো অর্ডার ডিফারেন্সই তোর কাছে এরকমই হবে, ডেল এফ এক্স করলে কি হচ্ছে ডেল সি। আচ্ছা ডেল সির কথা বাদ দে, তুই ডেল সিটা এখানে লিখি। সিটাকে আমি কি বললাম, এফ এক্স, এফ এক্স মানে কি ফর্মুলা জানি আমরা, হচ্ছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এটা হবে কি হবে না, হ্যাঁ এটাই তো। এখন এফ এক্স যদি কনস্ট্যান্ট হয়, এফ অফ এক্স প্লাস এইচ কি হবে, এফ এক্স যদি 2 হয় ফর অল এক্স বিলংস টু আর, তো সেক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এফ এক্স যদি 2 হয়, এফ এর ভিতরে যাই দেবো সেটার জন্য কি হবে, 2ই তো হবে, কনস্ট্যান্ট ফাংশন কোনোদিনও চেঞ্জ হয়, হ্যাঁ না। কনস্ট্যান্ট ফাংশন মানে তো যা দিবি তাই থাকবে, তাহলে এটাও সি এটাও সি, তার মানে 0। তাহলে দি ফার্স্ট অর্ডার ডিফারেন্স অফ এ কনস্ট্যান্ট ইজ 0। শুধুমাত্র ফার্স্ট অর্ডার কেন, যে কোনো অর্ডারই 0ই হবে। তুই ডেল্টা এন কর, ডেল্টা এন করে তুই যদি এখন তার মধ্যে তুই এফ এক্স দিস বা সি দিস, সব বাদ দিয়ে সিটা দিলি, তাহলে সেটা কি লিখতে পারিস, ডেল্টা এন মাইনাস ওয়ান ডেল্টা সি। এখন তুই তো দেখালি যে ডেল্টা সিটা 0। ফার্স্ট অর্ডার শুধুমাত্র নয়, যে কোনো অর্ডার ডিফারেন্সই একটা কনস্ট্যান্টের জন্য 0 হবে। ঠিক আছে,
হয়েছে? হ্যাঁ। নেক্সট, এখানে একটা কথা লিখে রাখছি, ফার্স্ট অর্ডার দিয়ে বলে রাখছি, অত ডিটেলসে লাগে না এগুলো, আমি তাই বেশি অত জেনারেলাইজড করছি না। দি ফার্স্ট অর্ডার ডিফারেন্স অফ এ পলিনোমিয়াল of degree n is n minus 1 হবে। ঠিক আছে, ডিগ্রিটা হবে হচ্ছে তোর এক ঘর কমে যায়। ফার্স্ট অর্ডার ডিফারেন্স করার পর পলিনোমিয়ালের ডিগ্রিটা এক ঘর কমে যাবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখ। fx ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যেমন ডিগ্রিটা কত এখানে? ডিগ্রিটা কত? 2। তাহলে ডেল্টা এফএক্স কর, এক ঘর মানে তোর ফার্স্ট অর্ডার ডিফারেন্স কর। এফএক্স যদি এক্স স্কোয়ার হয়, এফ অফ এক্স প্লাস এইচ কত? x প্লাস আর 8 এফএক্স কত? x স্কয়ার 2xh প্লাস 8 স্কয়ার। যে টু অর্ডার ডিগ্রি মানে 2 ডিগ্রি টার্মটা ছিল সেটা কেটেই গেল, 2xh প্লাস এইচ স্কোয়ার, এটার ডিগ্রি কত? ডিগ্রিটা কত হয়ে গেল? 1। 1। এক্স এর পাওয়ার কিন্তু এখানে হাইস্ট পাওয়ার এখন 1 হয়ে গেল, অর্থাৎ বোঝা গেছে? হ্যাঁ। আরেকটা জিনিস লাস্ট বলবি তোরা, সেটা হচ্ছে যদি ডিফারেন্স মানে ডেল্টার যে পাওয়ারটা আমি দিচ্ছি তার থেকে পলিনোমিয়ালের পাওয়ারটা যদি কম হয়, সেক্ষেত্রে ডিফারেন্সটা কত হবে? ধর আমি এটাকে কি দিয়েছি, এটা দিয়েছি হচ্ছে তোর কাছে ডেল্টা। ধর তোর কাছে আমি এখানে দিলাম ডেল এফ এক্স ইকুয়ালস টু এক্স, সহজভাবে বলছি এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে ডেল স্কোয়ার এফ এক্সটা কত হবে বল? ডেল স্কোয়ার এফ এক্সটা কত হবে? বেড়ে যাবে, মানে ধরো, মানে ডেল ডেল অফ ডেল এফ এক্স, তাহলে ডেল এফ এক্স এর ভ্যালু হবে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস x1, মানে এফ এক্স, তারপরে ওটার উপর আবার ডেলটা চাপবে, তাহলে ওটা তো বেড়ে যাবে, তাই না? বাড়বে আবার কি? ডেল এফ এক্স মানে কত হচ্ছে? এফ এফ অফ এক্স এক্স প্লাস এইচ এফ এক্স। মাইনাস এফ এক্স, হুম। তাহলে ডেল্টা কত হয়ে গেল? এফ অফ এক্স প্লাস এইচ মানে কত? এক্স প্লাস এইচ হবে, কারণ এফ এক্সটা হচ্ছে এক্স। হুম। ও বাবা, ও তুমি তো এক্স ধরে নিয়েছো। তো ডেল্টা এইচ হলো, হুম। এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হচ্ছে, মানে কনস্ট্যান্টের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 0। 0। তাহলে সবসময় মাথায় রাখবো যে পলিনোমিয়ালটা যত অর্ডারের হবে তার থেকে বেশি পাওয়ার যদি এখানে থাকে, ডেল্টার উপর থাকে, সেটা কিন্তু 0 দিয়ে দেবে। সে ডেরিভেটিভের মতো, তুই এক্স স্কোয়ার ডেরিভেটিভে তুই ডি কিউব কর, তো d3 dx x3 কর, থার্ড অর্ডার ডেরিভেটিভ কর, 0 পাবি। হ্যাঁ, বুঝে গেছি। পলিনোমিয়ালের দিক থেকে যদি ডেরিভেটিভের অর্ডারটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু 0 দিয়ে দেবে, সেরকমই এখানে। তাহলে এখানে জাস্ট এভাবে লিখে রাখি, দি n+1 and higher order difference of a polynomial
ঠিক আছে, পলিনোমিয়ালের ডিগ্রি যদি n হয় তাহলে n+1 বা তার থেকে বড় অর্ডারের ডিফারেন্স গুলো সব 0 হয়ে যাবে। ঠিক আছে, এই প্রথমে শিফটিং এবং ফরওয়ার্ডটা নিয়ে এতটা ডিটেলস আলোচনা করলাম, এরপর ব্যাকওয়ার্ড ওগুলোর জন্য ঠিক যতটা লাগবে ততটা আমি বলে রাখবো। ঠিক আছে, তো এইভাবে আমাদের ডিফারেন্স অপারেটর গুলো চলে। এরকম টাইপের ব্যাকওয়ার্ড রয়েছে, সেন্ট্রাল ডিফারেন্স অপারেটর রয়েছে, বলছিলাম অ্যাভারেজ অপারেটর রয়েছে। এই করা অপারেটর আমাদের কাছে মেন ইম্পর্টেন্ট: শিফটিং, ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল, অ্যাভারেজ। এই কটা জিনিস জানা থাকলে আমরা কিন্তু যা অঙ্ক পরীক্ষায় আসে সবগুলো করতে পারবো। ঠিক আছে।